সারা দেশে গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ২৭ লাখ মানুষ পেয়েছেন করোনা টিকা। চীনের সিনোফার্মের টিকা পেলেন ২৫ লাখ। মেয়াদোত্তীর্ণ হলেও তিস্তা রেল সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। ২১ বছরেও হয়নি সংস্কার কাজ। বজ্রপাতে উদ্বেগজনক হারে বাড়ছে প্রাণহানি। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। পদ্মা, যমুনা ও তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। টেকসই বাঁধ নির্মাণের দাবি। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ছিলেন কারিগর। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে দেশে গণটিকার কার্যক্রমের প্রথম দিনে ২৭ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। টিকা গ্রহীতাদের প্রায় ২৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩,৭৯৮ জন। সব মিলিয়ে দেশে একদিনে টিকা নিয়েছেন ২৮,৩৬,৯৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা গ্রহীতাদের মধ্যে সিনোফার্মে টিকা পেয়েছেন ১৩,৫৩,৯১৭ পুরুষ এবং ১১,৪৫,৫৩৪ জন নারী। আর মডার্না টিকা পেয়েছেন ১,৬১,০১৯ জন পুরুষ আর ১,২২,৭০২ জন নারী। এদিকে করোনা টিকা ক্যাম্পেইনের প্রথম দিনে শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিল টিকা প্রত্যাশীদের ভিড়। শুধু এনআইডি দিয়ে টিকা মেলায় সন্তুষ্ট নগরবাসী। রাজধানীতে ১২৯টি কেন্দ্র সহ সারা দেশে ১২ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। কিছুক্ষণ অপেক্ষা, তারপর বুথে বসে টিকা গ্রহণ। গণটিকাদান কর্মসূচির প্রথম দিন এভাবেই নির্ঝঞ্ঝাটভাবে টিকা পান প্রত্যাশীরা। নেই কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা বা কোনো জটিল প্রক্রিয়া। শনিবার গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভিড়। গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে দেওয়া হচ্ছে টিকা। আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসছি, ফটোকপিটা রেজিস্ট্রি করে রাখছি। খুব সুন্দর এবং খুব ভালো লাগছে আমার। একদম সহজ, কোনো জটিলতা ছিল না, খুব সহজেই আমরা টিকা দিচ্ছি, আরও অনেকে দিচ্ছে। কোনো দৌড়াদৌড়ি লাগে না, সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো লাগছে। ভোটার আইডি কার্ডের ফটোকপি আর মোবাইল নম্বর দিলেই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন সংশ্লিষ্ট বুথের কর্মীরা। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, প্রয়োজন বিবেচনায় তাদেরও দেওয়া হয়েছে টিকা। তার নাম, ফোন নাম্বার আর তার বয়সটা, এতটুকুই। আর এনআইডি কার্ডের একটা সফট কপি, ক্লিয়ার কপিটা আমরা রেখে দিচ্ছি। প্রথম দিন হিসাবে শুরু করতে একটু সময় লেগেছে, আর সারাদিন যেহেতু আমরা দিব, সারাদিনে নিশ্চয়ই আমরা ৩50 অ্যাক্সিড করব। টিকা প্রত্যাশীদের কেন্দ্রমুখী করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলে জানান টিকা কর্মসূচির সঙ্গে জড়িতরা। সবাইকে টিকার আওতায় আনতে প্রচারণা আরও বাড়ানো হবে বলেও জানান তারা। খুব প্রচার চালিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ বিনামূল্যে টিকা, এই টিকাটা আমরা যেন সবাই নিজ নিজ উদ্যোগে আমরা যেন নেই, এবং আমরা কেন্দ্র করেছি বাটালতুন্নেসা স্কুল, এটাও আমরা প্রচার চালিয়েছি। ২৯টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে এর সংখ্যা ১৫,০০০-এর বেশি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ঘোষিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন আজ সকাল থেকেই টিকাদান শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে। দেখা যায় টিকা নিতে আসা বিভিন্ন বয়সের মানুষের দীর্ঘ লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও সরকারি কলেজের টিকা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, কেমন দেখছেন আজকে টিকা প্রত্যাশীদের ভিড় সেখানে, আর তাদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? আর সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা তো গতদিন আমরা যেমনটি দেখেছিলাম টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে, আজকে কি অবস্থা? দেখুন, সকাল থেকেই উপচে পড়া ভিড়। গণটিকা নিতে যারা আসছেন তারা গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। যে লাইন দেখছেন এই লাইন আসলে বলা চলে ভোর ৫টা, ৬টা বা ৭টা এমন সময় থেকে এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লাইন, এই
যে কলেজের যে বাউন্ডারি আছে এর বাইরেও কিন্তু লাইন আছে, সেটিও দেখানোর চেষ্টা করব। এখানে যারা টিকা নিতে আসছেন দেখতে পাচ্ছেন সব বয়সী আছে, এখানে বয়স্ক আছে, যুবক আছে, মধ্যবয়স্ক আছে, নারী পুরুষ সবাই বলা চলে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকার জন্য। যদিও এরই মধ্যে টিকা যারা নেবেন তারা ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন এবং এখানে যে ব্যবস্থাপনা এর জন্য এখানে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশের সদস্যরাও আছেন। আমরা যে বিষয়টি দেখেছি গতকাল থেকে যে গণটিকার কার্যক্রম শুরু হয়েছে, গতকালকে প্রায় 28 লাখ মানুষ সারা দেশে গণটিকা নিয়েছেন। এই যে করোনার জন্য যে টিকা নেওয়া, এর জন্য আসলে যারা আসছেন তারা বলছেন যেহেতু করোনা সংক্রমণ থামছে না, বলা চলে 1.5 বছরের উপরে হতে চললো দেশে করোনা সংক্রমণ চলছে, এমন অবস্থায় আমরা শুরুর দিকে দেখেছিলাম যে টিকার বিষয়ে আসলে কিছুটা অনাগ্রহ, কিন্তু সেটি আসলে এখন নেই। আগ্রহের যে বিষয় সেটি দেখতেই পাচ্ছেন যে মানুষ আসলে বিভিন্ন ধরনের ভোগান্তি উপেক্ষা করেই কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে ঢাকা নয়, শুধু ঢাকার বাইরেও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এরকম দীর্ঘ সারি ছিল। অর্থাৎ যারা টিকা নিতে আসছেন তারা কিছুটা অভিযোগ করছেন নানা ধরনের, যে আসলে এখানে লাইনে আসলে যথাযথভাবে নিয়ম মানছে না কেউ, আবার স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি উপেক্ষিত। কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন এই বিষয়টি একান্তই যারা টিকা নিতে আসছে তারা আসলে মানছে না, কারণ এই যে গাদাগাদি, অর্থাৎ অতিরিক্ত চাপ পড়ার কারণেই দীর্ঘ লাইন হচ্ছে এবং গাদাগাদি করেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কিন্তু এই গণটিকায় অংশ নিচ্ছে যারা টিকা নিতে আসছেন। গণটিকা কর্মসূচির খোঁজ জানাচ্ছিলেন মাহমুদ শরীফ। চলমান লকডাউনের 17তম দিন আজ রাজধানীর সড়কে সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির পরিচয়, ভাড়ায় চালিত প্রাইভেট কার চলাচল করছে। ভাড়া নিয়েও চলছে নৈরাজ্য। সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের সময়সীমা শেষ হওয়ার আগেই রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে জনসাধারণের ভিড়। ক্রমেই বাড়ছে বিধিনিষেধ ও নির্দেশনা না মানার প্রবণতা। সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও আজও রাজধানীতে ফিরতে দেখা যায় অনেকেই। সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ও গলিতেও বেড়েছে ভিড়। অন্যদিকে লকডাউনের মধ্যেই রাজধানীর প্রায় সকল পাড়া মহল্লায় সব ধরনের দোকানপাট স্বাভাবিক সময়ের মতোই খোলা থাকতে দেখা গেছে। কোনো ধরনের স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। লকডাউনের 17তম দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন। যেমনটি বলছিলাম, রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির পরিচয়, ভাড়ায় চালিত প্রাইভেট কার চলাচল করছে। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলিস্তান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর আগে আপনি বিজয় সরণি থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে রাজধানীতে আসলে প্রতিটি সিগন্যালে গাড়ি চাপ বেড়েছে এবং দীর্ঘ সময় আসলে সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানে কি দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আগের খবরে যেমনটি জানাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে গাড়ি বেড়েছে, বলা যায় যে গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের বাহনই সড়কে নেমেছে। আমি বিজয় সরণি ছিলাম, সেখানে যেমনটি গাড়ির চাপ ছিল, এখানে ব্যক্তিগত গাড়ির তেমন চাপ না থাকলেও এখানে চাপ রয়েছে রিক্সা, মোটরসাইকেলের চাপ রয়েছে। তার পাশাপাশি কয়েকটি সিএনজিও আমি এখানে চলাচল করতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটিতেই কিন্তু রিক্সার দখলে রয়েছে। বিশেষ করে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান খুলে গেছে, তার পাশাপাশি যে সকল আর্থিক প্রতিষ্ঠান খুলেছে তাদেরকে যাওয়ার জন্য কিন্তু এই রিক্সা ছাড়া অন্য কোনো বাহন নেই। রিক্সা এবং মাঝে মাঝে একটি দুটি ভ্যানকে আমরা দেখেছি যে ভ্যানে করে মানুষ যাওয়ার চেষ্টা করছেন। যদিও ভ্যান থেকে পুলিশ সদস্য যারা আছেন তারা নামিয়ে দিচ্ছেন অনেককে, কিন্তু একেবারেই নির্দেশনা ছিল যে মোটরসাইকেলে 2 জন ওঠা যাবে না, সিএনজি চলাচল করা যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সড়কে মোটরসাইকেল এবং সিএনজিও রয়েছে এবং বিশেষ করে যে সকল ব্যক্তিগত বাহনগুলো, ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো ভাড়া গাড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যে সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে ব্যাংক সহ, তাদেরকে বলা হয়েছিল নিজ নিজ প্রতিষ্ঠানে তারা যাতে তাদের কর্মীদেরকে নিজ নিজ বাহন দিয়ে যানবাহনের ব্যবস্থা করা হয়, সেটিও খুব প্রতিষ্ঠানগুলোতে করা হয়নি। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান খোলা হয়েছিল গত সপ্তাহেও স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিষয়টিকে সামনে এনে বলেছিলেন যে যারা আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গত সপ্তাহ থেকে বা গত 3 থেকে 4 দিন থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা
বাহিনীর যে তৎপরতা সেটি একেবারে নেই বললেই চলে। বিশেষ করে মোড়ে মোড়ে চেকপোস্ট সেটি একেবারেই বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি যে সকল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হতো সেই ভ্রাম্যমাণ আদালতে গত 4 দিন আমরা একেবারেই দেখিনি। বলা যায় যে গত সপ্তাহে সোম মঙ্গলবারের পর থেকেই লকডাউনের যে শিথিলতা, যদিও বলা হয়েছিল যে 6 থেকে 10 যে 5 দিন বাড়ানো হয়েছিল, সে 5 দিন খুব বেশি কঠোরভাবে এই লকডাউন পালন করা হবে, কিন্তু সেটি একেবারেই হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সড়কে সিএনজি বের হয়েছে, কোনোভাবেই কিন্তু সিএনজি বের হওয়ার কথা ছিল না এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি মাঝে মাঝে একটি দুটি বাস তারা চলাচলের চেষ্টা করছে, যদিও বাসগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আটকে দিচ্ছেন, কিন্তু সিএনজি বা একটি রিক্সায় 2-3 জন করে চলা, মোটরসাইকেল যাত্রী তোলা, সেই বিষয়গুলি হরহামেশা চললেও আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি তৎপরতা নেই। তারপরও যারা বের হয়েছেন তারা যাতে স্বাস্থ্যবিধি মানেন সেই বিষয়টিও আমরা খুব বেশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করতে পারিনি। আসলে এই যেই পরিমাণে মানুষ সড়কে বের হয়েছে, যেই পরিমাণে যানবাহন সড়কে বের হয়েছে, তাতে প্রত্যেকটি গাড়িকে বা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে গেলে দীর্ঘ সারি তৈরি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় যে আজকে 17তম দিনে কিন্তু সড়কে যানবাহন এবং মানুষের চাপ অনেকটাই বেড়ে গেছে। গুলিস্তান থেকে লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন খালেদ রায়হান। হবিগঞ্জে করোনা রোগী বাড়ার জেলা সদর হাসপাতালে বেড়েছে অক্সিজেনের চাহিদা, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি এখনো চালু না হওয়ায় রোগীরা পড়েছেন ভোগান্তিতে। স্বজনদের দাবি নিজ উদ্যোগে বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুতই অক্সিজেন প্ল্যান্টটি চালু করে সংকটের সমাধান করা হবে। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে গড়ে প্রতিদিন করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন 50 থেকে 70 জন রোগী। তবে হাসপাতালে ভর্তি হলেও নেই অক্সিজেন পাওয়ার নিশ্চয়তা। জেলা সদর হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড ঘোষণা করলেও চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা। সংকট হয়েছে অক্সিজেন সিলিন্ডারের, ফলে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের অনেকেরই নিজ দায়িত্বে অক্সিজেনের ব্যবস্থা করতে হচ্ছে। ভর্তি জায়গা তো অক্সিজেন নাই, আমি বাইরে থেকে আইন না অক্সিজেন দিয়ে ইউজ করা যাচ্ছে। বলতেছে এর বেশি আমাদের কিছু দেওয়ার নেই, আপনারা ছিলেন তো ডাক্তার নিয়ে যাবেন। 2 দিন আগে একটা ফাউন্ডেশন ওই জায়গা থেকে কিছু অক্সিজেন নিয়ে যেতে দেখছি, কিন্তু উপরে অক্সিজেন উঠতে দেখিনি। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করা হচ্ছে। এনজিও সংগঠনের মাধ্যমে আমরা সরাসরি সেই অক্সিজেন সিলিন্ডারগুলো কাজপুরে পাঠিয়ে ওখান থেকে রিফিল করে নিয়ে আসার কারণে এখন আমরা আলহামদুলিল্লাহ অক্সিজেন সংকটটা উত্তরণ করতে পেরেছি। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি গত বছরের ডিসেম্বরে চালুর ঘোষণা দেওয়া হলেও তা হয়নি। জেলা প্রশাসক জানালেন, প্ল্যান্ট দ্রুত চালুর লক্ষ্যে কাজ চলছে। আমাদের এই কাজটি করছে লিন্ডে নামের প্রতিষ্ঠানটি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আগামী 14 তারিখের মধ্যে তারা তাদের সম্পূর্ণ কাজটি করতে সক্ষম হবে। যদি এটা হয় তাহলে আমরা আশা করছি যে অচিরেই আমাদের লিকুইড অক্সিজেন প্ল্যান্টটিও চালু করা সম্ভব হবে। হবিগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে প্রায় 5,500 মানুষের, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কি অবস্থা আজকে করোনা পরিস্থিতি এবং করোনার সংক্রমণ ঠেকানোর জন্য আসলে লকডাউন তো বাড়ানো হয়েছে, আজকে আসলে লকডাউনের পরিস্থিতি কি? আক্রান্তের হার ওরা বলেছে 29%। এখন এই হিসাবে ওরা যেটা বলতে চেয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যেটি হচ্ছে করোনা ইউনিটের গত 24 ঘন্টায় 11 জন মারা গেছেন। তো তার মধ্যে 2 জন রয়েছেন করোনা আক্রান্ত, 9 জন রয়েছেন উপসর্গে। তো এই অবস্থা হচ্ছে আজও ওরা দেখিয়েছে প্রায় 277 জন করোনা ইউনিটে ভর্তি আছে। তো ভর্তি সেখানে যে পরিমাণ বেড আছে তার চেয়ে কম আছে। কিন্তু একটি জায়গায় সেটি হচ্ছে যে লকডাউন যদি করোনাকে ঠেকানো বা করোনাকে মিনিমাম কোনো ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য হয়ে থাকে তাহলে সেটি বরিশালে নেই, যে কারণে আক্রান্তের হার মানে আবারও আপনার গত 24 ঘন্টায় আক্রান্ত 177 জন বেড়ে যাচ্ছে। আক্রান্ত যেমন বাড়ছে আর সব সরকারি হিসেব কিন্তু মিলছে না। এই অর্থে অলি গলি এবং বাড়িতে ঘরে ঘরে কিন্তু করোনা আক্রান্তের কোনো অভাব নেই। এমনও আমরা দেখেছি যে সরকারিভাবে তারা জানাননি, শুধু জেনেছেন যে
করোনা আক্রান্ত। এরপর তারা হাসপাতালে যাননি, বাড়িতে এ পর্যন্ত 16টি অক্সিজেন সিলিন্ডার কিনেছেন। চিকিৎসা ব্যবস্থা বরিশালে আমরা বারবার বেশ কিছুদিন থেকে বলছি যে বরিশালে অক্সিজেনের অ্যাকচুয়ালি অভাব নেই, অভাব রয়েছে অক্সিজেন ফ্লো এবং অক্সিজেন ম্যানেজমেন্টের। এটি এখনো ঠিক হয়নি। সর্বোপরি যেটি বলতে হয় যে লকডাউন পরিস্থিতি, কেন যে লকডাউন করে এখনো চালানো হচ্ছে, এটি হচ্ছে বরিশালের সবচেয়ে বড় হিসেব নিকেশ। এই অর্থে যে দূরপাল্লার বৈধ লঞ্চগুলো চলছে না, বৈধ গাড়িগুলো চলছে না, অভ্যন্তরীণ রুটে বৈধ লঞ্চ চলছে না, বৈধ গাড়ি চলছে না, অবৈধ যানবাহন যা আছে তার একের সাথে অন্য পাল্লা দিয়ে চলছে এবং প্রকাশ্যে চলছে। আমরা যেটা দেখেছি সেনাবাহিনী এবং বিজেপির কার্যক্রম দেখেছি, কিন্তু পুলিশের কার্যক্রম একদম স্তীমিত হয়ে আছে। সদর রোডে দাঁড়িয়ে আছি, মনেই হয় না এটা করোনাকালীন বা লকডাউনকালীন কোনো সদর রোডের চিত্র। এটি একেবারে স্বাভাবিক চিত্র। বেলা 9টার সময় সদর রোডে এই সময়টা আরো বৃষ্টির মধ্যে, বরং বলা যায় যে প্রশাসন এবং পুলিশ লকডাউন পরিস্থিতি যত না নিয়ন্ত্রণ করতে পারছে, তার থেকে ক্ষণে ক্ষণে বৃষ্টি অনেক বেশি নিয়ন্ত্রণ করছে। এই হচ্ছে বরিশালের লকডাউন এবং করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছিলেন মুরাদ আহমেদ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানতে চাই রংপুরের খবর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে আসলে কি অবস্থা? সেখানকার করোনার সংক্রমণ এবং মৃত্যুহারের সবশেষ কি তথ্য রয়েছে? হাসপাতালগুলোতে চিকিৎসকরা আসলে কি বলছেন ব্যবস্থা নিয়ে? আর এই যে লকডাউন পরিস্থিতি দিয়েছে, আজকে আসলে লকডাউনের কি অবস্থা সেখানে? তো আসলে বহুদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে লকডাউন কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছে সরকার। এই লকডাউন যে মানার যে একটা প্রবণতা, এটা কিন্তু আসলে আমরা আমাদের চোখে পড়েনি। গতকাল যেটা আমরা দেখেছি যে রংপুরে উপচে পড়া মানুষের ভিড়, অটো রিক্সা মোটরসাইকেল কিন্তু রাস্তায় গাদাগাড়ি করে চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন। আমি কিন্তু যে ছবিগুলো পাঠিয়েছি সেই ছবিতেই আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে লকডাউন মানাতে আমরা প্রশাসনের পক্ষ থেকে তারা অর্থাৎ বিভিন্ন স্থানে তারা চেকপোস্ট বসিয়েছে 20টি স্থানে, এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে কাজ করছে। তারপরে মানুষ কিন্তু এটিকে মানবার চেষ্টা করছে না, তারা কাজের ধারণায় তারা বাইরে বের হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রেখেছে যে আপনি জানতে চেয়েছেন যে করোনা পরিস্থিতি, করোনা কিন্তু আমরা দেখেছি যে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। এটি বাড়ার একটাই কারণ হচ্ছে মানুষ যে করোনার যে একটা ভয়, এটি কিন্তু তারা নিচ্ছে না। গ্রাম অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে শহরে কাজের সন্ধানে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে করোনা সংক্রমণটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। গতদিন আমরা দেখেছি যে যারা করোনা পরীক্ষা করতে এসেছেন তারা লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষা করছেন, তারা কিন্তু গাদাগাদি করেই করোনা পরীক্ষা করার জন্য লাইনে দাঁড়িয়ে তারা সিম্পল দিচ্ছেন। এটি আসলে দেখছি আমরা। তবে মারা যাওয়ার যে হার আস্তে আস্তে আমরা দেখেছি একদিন কমে যায় আর একদিন বেড়ে যায়। তবে গতকাল যেমন কমে গিয়েছিল, আজকে কিন্তু আমরা দেখেছি যে 12 জন মারা গেছে। তার মধ্যে আমরা দেখেছি করোনা আক্রান্ত হয়ে 5 জন এবং উপসর্গ নিয়ে 7 জন মারা গেছে রংপুর জেলায়। বিভাগে যদি আমি বলি, বিভাগে কিন্তু গতকাল আমরা দেখেছি যে 10 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সব মিলে 1014 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। রংপুরে 230 জন করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত তারা মৃত্যুবরণ করেছে। তবে সব মিলিয়ে যে গ্রাম অঞ্চলে আরো যে মৃত্যুর হার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটি কিন্তু আসলে তথ্য অর্থাৎ সরকারিভাবে হিসাব আমাদের কাছে না আসার কারণে আমরা কিন্তু দিতে পারছি না। তবে যেটি আমরা মানুষের মুখে এবং জানতে পেরেছি, সেক্ষেত্রে কিন্তু করোনা আক্রান্ত দিনে দিনেই বেড়েই চলছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। করোনা এবং লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে মুরাদ আহমেদ এবং রংপুর থেকে নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো 1000 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল। শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে সব শয্যার সঙ্গে থাকছে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, শুধু হাসপাতাল বাড়িয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা গোটা দেশ। সরকারি বেসরকারি সব হাসপাতালের বেড পরিপূর্ণ করোনা রোগীতে। তীব্র হয়েছে আইসিইউ সংকট। সংকট মোকাবেলায় বিএসএমইউতে প্রথম পর্যায়ে চালু হলো আইসিইউ, এইচডিইউ সহ 357 শয্যার হাসপাতাল। দ্বিতীয় ধাপে আরও 600 শয্যা যুক্ত হয়ে মোট 1000 শয্যা থাকবে ফিল্ড হাসপাতালে। এর মধ্যে প্রায় আইসিইউ শয্যা আছে 40টি, আর বাকি যতগুলো শয্যা আছে সব শয্যাগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় রয়েছে, অর্থাৎ সব ধরনের কোভিড চিকিৎসার জন্য উপযোগী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালে থাকছে 10,000 লিটারের সেন্ট্রাল ভিআইপি ট্যাঙ্ক। এখনই অন্য হাসপাতাল থেকে ভর্তি রোগীকে এখানে না আসার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে রেফার্ড পেশেন্ট ছাড়া এখানে অন্য কোনো রোগী ভর্তি করা হবে না। তবে এটা যদি না করা হয় তাহলে সমস্ত লোক এসে এখানে আবার ভিড় করবে, এটা উঠতে যাবে, তখন আরেকটা সংকট তৈরি হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে চীন থেকে আগের 1.5 কোটির সাথে আরও 6 কোটি টিকা আনার চুক্তি হয়েছে, যার 2 কোটি আসবে সেপ্টেম্বরে। অক্টোবর ও নভেম্বরে 2 কোটি করে 3 মাসে আসবে মোট 6 কোটি। আগের যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল তার সাথে আরও 6 কোটি আমরা যোগ দিচ্ছি, অর্থাৎ প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই চেষ্টা আমরা করছি। নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব। দেশব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ায় চাপ সামলাতে গত মাসে রাজধানীতে 5টি ফিল্ড হাসপাতাল তৈরির ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদে আরো থাকছে। বিশ্বে করোনায় মৃত্যু প্রায় 43 লাখ, একদিনে প্রাণহানি 9,000, আক্রান্ত 20 কোটি 29 লাখেরও বেশি। আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি। রাজনৈতিক কর্মীদের কাছে ছিলেন নিরাপদ আশ্রয়। শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অবদান উঠে এসেছে অসমাপ্ত আত্মজীবনীতে। সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আজ 91তম জন্মবার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একদিকে হাল ধরেছেন সংসারের, অন্যদিকে ছিলেন বঙ্গবন্ধু রাজনীতির নেপথ্যের মহিরুহ। জন্ম 1930 সালের 8ই আগস্ট টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত পরিবারে। 1942 সালে দাম্পত্যের শুরু, তবে বিয়ে তার বছর 10 আগে। ফজিলাতুন্নেসা মুজিব রেনুর বয়স যখন 3 বছর, তখন মারা যান বাবা, আর 5 বছরে মা, 7 বছরে দাদা মারা গেলে বড় হন শেখ বাড়িতেই। She was my cousin, you know. Your cousin? Yes, cousin sister. When you married? We are in the same family. When you My father and her father was the cousin brothers. বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রতি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন তিনি। 6 দফা আন্দোলনে বঙ্গবন্ধু যখন কারাবন্দী, তখন নেতাকর্মীরা আসতেন তার কাছে, জোগাতেন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমার মা, তার মনটা কত শক্ত জানেন, আমাকে বিছানায় বসালো, বসাবে, তুই কাঁদিস কেন, তোর আব্বা ঠিকই ফিরে আসবে, জনগণ সাথে আছে, কেউ কিছু করতে পারবে না, আল্লাহর উপরে ভরসা রাখ। এই যে আমার মার ভিতরে যে শক্তিটা, এটাই তো যে কোনো, আজকে যদি সত্যি এরকম বাইরে যেতেন বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। কিন্তু আমার মার এই যে সময়োচিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই তো আমার দেশকে এগিয়ে নিয়ে গেল। বিশিষ্ট জনেরা বলছেন, বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের পাশে নিজ যোগ্যতায় আপন আলোয় উদ্ভাসিত ছিলেন ফজিলাতুন্নেসা। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন যে বাবা তো আমাকে টাকাই দিত, তারপরে কলকাতা যাওয়ার আগে রেনু আমার জন্য আঁচলে টাকা বেঁধে রাখতো, বলতো তোমার অন্য খরচ লাগলে এগুলো দিয়ে মেটাবে। আওয়ামী লীগের লোকজনকে টাকা দেবার জন্যই তিনি বঙ্গবন্ধুর আনা একটু ফ্রিজ বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে দিয়ে টাকা দিয়েছেন, সোনা দানা বিক্রি করে দিয়ে টাকা দিয়েছেন, দলকে সংগঠিত রেখেছেন। তিনি খাটের উপরে বসে পান বানাতেন, কিন্তু সারা দেশের খবর তার কাছে ছিল। 75-এর কাল রাতে জাতির জনকের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবহনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ডিবি থেকে পিওএম পশ্চিম বিভাগে বদলি হলেন ডিএমপি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। বোট ক্লাব কাণ্ডের মাদক মামলা তদন্তের সময় ঘনিষ্ঠতা হয় তাদের। সাকলাইনের সরকারি বাসভবনে পরিবহনের 18 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে সিসিটিভির ফুটেজে। 9 জুনের ঢাকা বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। গ্রেপ্তার হন নাসির। তদন্তের দায়িত্ব পায় ডিবি গুলশান বিভাগ।
সেই সূত্রে সেখানকার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে সখ্যতা হয় পরিমণির। সম্প্রতি বনানীর বাসা থেকে মাদক জব্দ পরিমণি গ্রেপ্তারের পর সামনে আসে তাদের সে সম্পর্কের প্রসঙ্গ। রাজারবাগ অফিসার্স কোয়ার্টারে মধুমতি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 1 আগস্ট সকাল 8টার দিকে সেখানে আসে লাল টি শার্ট পরা এক পুরুষ ও সাদা জামা পরা এক নারী। ফুটেজ বলছে তাদের একজন পুলিশ কর্মকর্তা সাকলাইন, অন্যজন পরিমণি। পরে রাত 1:30টার দিকে কালো পোশাকে সেখান থেকে পরিমণি চলে যান। তার গাড়ি চালকের দাবি, এর আগেও হাতেরঝিল এলাকায় তাদের একাধিকবার দেখা হয়েছে। ওনার নাম যে সাকলাইন সাহেব, সেটা আমি জানতাম না। পরে আর কি শুনলাম যে উনি সাকলাইন সাহেব। তার বাসায় একদিন গিয়েছিল, সেটাই আমি জানি। আমি একদিন ওই হাতেরঝিল একদিন দেখছিলাম স্যারকে। এর প্রতিক্রিয়া সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ডিএমপি। তাকে ডিবি থেকে সরিয়ে পাঠানো হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের পশ্চিম বিভাগে। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সাকলাইনের বিষয়টি তদন্ত করছে সিআইডির এক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করা হবে পরিমণিকেও। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে বিসিএস পুলিশ ক্যাডারের 30তম ব্যাচ থেকে চাকরিতে যোগ দেন গোলাম সাকলাইন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি ও একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সমিতির সভাপতি বিশা সওদাগর। তিনি বলেন, কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার নেবে না চলচ্চিত্র সমিতি। তবে পরিমণি ও একার পাশে থাকার কথাও জানান বিশা সওদাগর। তিনি জানান, সিনেমার বাইরে কারো ব্যক্তিগত জীবনের কোনো বিষয়ে খোঁজখবর রাখার এখতিয়ার নেই সমিতির। যদি আইনি প্রক্রিয়ায় তারা নির্দোষ প্রমাণিত হন, তবে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। গঠন প্রক্রিয়া যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত। সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছে এটা বলে নাই তারা তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার বিকেলে তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র, পাসপোর্ট, ব্যাংকের তথ্যসহ 2টি ল্যাপটপ জব্দ করা হয়। বাড়িতে থাকা হেলেনার মা ও মেয়ে এবং 3 গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদও করেন গোয়েন্দারা। 29 জুলাই রাতে গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে হেলেনাকে আটক করে র্যাব। ডিজিটাল নিরাপত্তা আইনসহ 4 মামলায় তাকে 8 দিনের রিমান্ডে দেয় আদালত। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতির পত্র পাঠানোর কথা জানিয়েছেন যুবলীগ উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা। গত বছরের 14 নভেম্বর ঘোষিত যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন। 6 আগস্ট শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি। দেশে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক দশকে 3500-এর বেশি মানুষ মারা গেছেন। আবহাওয়াবিদরা বলছেন, দেশে বনাঞ্চল কমে যাওয়া ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেই সাথে মানুষের অসচেতনতার কারণেই বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। দেশে বজ্রপাতে মানুষের মৃত্যু ক্রমেই বাড়ছে। এবছর 4 আগস্ট পর্যন্ত বজ্রপাতে 272 জনের প্রাণহানি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দশকে মারা গেছে 2000-এর বেশি মানুষ, আর বছরে মারা যাচ্ছে প্রায় 150 জন। বনায়ন ও বড় গাছ কমায় বজ্রপাত আশঙ্কাজনক হারে বাড়ছে। বজ্রপাত থেকে বাঁচতে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যখন বজ্রপাত শুরু হয় তখন খোলা জায়গায় থাকা যাবে না, বাড়িতে আশ্রয় নিতে হবে, অথবা কোনো গাছের নিচে আশ্রয় নিতে পারবে না, কোনো মাঠে থাকতে পারবে না, এবং কোনো লৌহজাত খাম্বা বা কোনো ইলেকট্রিক কোনো খাম্বা কোথাও আশ্রয় নিতে পারবে, এবং কোনো লৌহজাত দ্রব্যের সংস্পর্শে থাকা যাবে না।
বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু স্থান, মোবাইল টাওয়ার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা। মানুষ যদি দেখে যে মেঘ ডাকছে বা বজ্রপাতের আপনার বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তাহলে তারা যেন ওই মেঘটা চলে যাওয়া পর্যন্ত ঘরে বসে থাকে। ফাঁকা জায়গায় থাকলে, মাঠে মানুষ থাকলে ওই ধরনের মেঘ দেখলে বাড়ি চলে আসবে। এইটুক যদি এরা মেনে চলে, তাইলে এইসব মানে আনওয়ান্টেড ডেথ কমে যাবে অনেক। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি বেশি করে বড় গাছ লাগানোর তাগিদ বিশেষজ্ঞদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ হলো তিস্তা রেল সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। 100 বছর মেয়াদ ধরে ব্রিটিশ আমলের সেতুটি নির্মাণ হয়, কিন্তু মেয়াদ শেষের 21 বছরেও মুখ দেখেনি এই সংস্কারে। তবে মেরামত করে সেতুটি এখনও চালু রাখা সম্ভব বলে মনে করে রেল কর্তৃপক্ষ। 1899 থেকে 1900 সালে নির্মাণ হয় দেশের দ্বিতীয় বৃহত্তম তিস্তা রেল সেতু। এর উত্তর পাশে লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং দক্ষিণে রংপুরের কাউনিয়া। এই সেতুর মেয়াদকাল ধরা হয়েছিল 100 বছর। মেয়াদ উত্তীর্ণ হলেও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে সেতুটি। পচে নষ্ট হয়েছে বেশিরভাগ কাঠের স্লিপার। এই অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেন। অনেক ভাঙাচুরিয়া, অনেক নষ্ট। এটা মেরামত করার জন্য সরকারকে অতি তাড়াতাড়ি গুরুত্ব দেওয়া দরকার। স্লিপার উঠে গেছে, এখানে লোহার যে খিলগুলো, বাটনগুলো ছিল উঠে গেছে। তো এটা যদি দ্রুত মেরামত করা না হয়, তাহলে হয়তো বা দেখা যাবে যে কোনো মারাত্মক দুর্ঘটনা হবে। গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এটি আমাদের গোচরে আসলে এটি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং খুব দ্রুত যেন এই সেতুটি আরও উপযোগী হয় বা উপযোগী করার ব্যবস্থা করা হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদ শেষ হলেও সেতুটিকে এখনও ঝুঁকিপূর্ণ মনে করছে না রেল কর্তৃপক্ষ। নষ্ট স্লিপার মেরামত করে চালু রাখা সম্ভব বলেও মনে করেন তারা। এগুলো লাইভ উৎপন্ন হলেও এটা যেহেতু স্টিল স্ট্রাকচারের জিনিস, আর আমরা এটা মনিটরিং সুপারভিশনে রাখছি। দুই একটা স্লিপার, দুই একটা ফিটিংসের ঘাটতি কমতে থাকতেই পারে, কিন্তু ইট ইজ উইদিন আওয়ার টলারেবল লিমিট। আমাদের একটা প্রজেক্ট আছে সামনে, যখন মিটারকে ডুয়েলকে উন্নীত করবে তখন ডেফিনেটলি এই ব্রিজ আসতে হবে না। তিস্তা সেতু দিয়ে দিনে 2টি আন্তনগর সহ 20টি ট্রেন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা, যমুনা ও তিস্তার ভাঙনে বিলীন নদী তীরের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না নদী পাড়ের বাসিন্দারা। ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত তারা। দ্রুত টেকসই বাঁধসহ ভাঙন কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীদের। যমুনা নদীর পানি কমতে থাকায় গত 1 সপ্তাহ ধরে ভাঙনে বিলীন টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর ও ভুয়াপুর উপজেলার শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। অন্তত 10 গ্রামের মানুষ সব হারিয়ে নিঃস্ব। নদীতে সব বাড়িঘর চলে গেছে, যে দেখেন আমাদের অবস্থা, বাড়িঘর সব ভাঙাচুরা। গাইডবাঁধ ভাঙার কারণ এখানে কাজ করছে মাত্র 700 মিটার, আর এখানে অবশিষ্ট আছে 1 কিলোমিটার। যদি 1 কিলোমিটারের ভিতরে স্থায়ী বাঁধ না হয়, তাহলে এই 700 মিটারের কোনো মূল্য নাই। তিস্তার ভাঙনের সর্বশান্ত রংপুর ও কুড়িগ্রামের হাজারো পরিবার। একের পর এক আবাদি জমি, মসজিদ, ব্রিজ, কাঁচা পাকা সড়ক ও স্কুল বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের সীমিত উদ্যোগ কাজে আসছে না। সরবরাহ হয়, জমা জমি সব নদীর মধ্যে বিলীন হয়ে চলে গেছে। এই পর্যন্ত বাড়ি করার কোনো জায়গা জমি নাই, নিজস্ব জায়গা জমি নাই। এখন কেউ যদি আশ্রয় দেয় তাহলে যাওয়াতে পারবে, না পেলে সর মুখে যাবো গা। পদ্মা ও কীর্তিনাশায় পানি বৃদ্ধিতেও ভাঙন শুরু হয়েছে শরীয়তপুরের অন্তত 20টি জায়গায়। ক্ষতি এড়াতে 43টি পয়েন্ট চিহ্নিত করে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। যে সমস্ত এলাকায় ভাঙন আছে সেই সমস্তগুলো ভাঙন অ্যাড্রেস করে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। প্রকল্পটি এখন বর্তমানে প্ল্যানিং কমিশনে রয়েছে। যদি তাৎক্ষণিকভাবে কোনো ভাঙন দেখা দেয়, সেই সমস্ত স্থানে আমরা তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং করে ব্যাংক লাইন যাতে শিফট না হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মাদারীপুরের কালকিনিতে আরিয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি। আতঙ্কিত আরও 2টি গ্রামের মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় আবাসন খাতে বিক্রি 40 ভাগের নিচে নেমে এসেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নানা মূল্য ছাড় দিয়েও বাড়ানো যাচ্ছে না ব্যবসার পরিধি। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ার আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। লকডাউনের কারণে নির্মাণ কাজ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন শ্রমিকরাও। করোনার কারণে দীর্ঘদিন ধরেই জারি রয়েছে লকডাউন সহ নানা বিধিনিষেধ। ফলে
বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে নির্মাণ কাজ। কেউ কেউ সীমিতভাবে নির্মাণ কাজ চালালেও স্বাস্থ্যবিধি মানছেন না শ্রমিকরা। আগে তো ভালো চলছে, এখন তো মোটামুটি কোনো রকম কি আর কি মাস্ক পরে কাজ করা যায় না, মনে করেন দমদম আটকে যায়। ব্যবসায়ীদের দাবি নির্মাণ কাজ বন্ধ রাখলে তাদের খরচ বেড়ে যায়। করোনায় সরকারি দপ্তরের কাজ সীমিত হওয়ায় নকশা অনুমোদন, ছাড়পত্র নেওয়া সহ বিভিন্ন কাজে লাগছে বাড়তি সময়। এছাড়াও অস্বাভাবিক হারে বেড়েছে রড, সিমেন্ট, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম। তাই কম দামে ফ্ল্যাট বিক্রি করলে লোকসানের শঙ্কায় আবাসন ব্যবসায়ীরা। যত প্রজেক্ট লেন্দি হবে, ডিলে হবে, অত বেশি আপনার প্রজেক্ট কস্ট বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে পুরনো প্রজেক্টগুলো এখন হাতে আছে, সেই প্রজেক্টগুলোতে আমরা যদি এখন ছাড় দিই তাহলে আমাদের লস করতে হবে। এবং এই জন্যই যদি আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতেও গভর্নমেন্ট কিছু প্রণোদনার ব্যবস্থা করে। আবাসন খাতের সংগঠন রিহাব বলছে, গত ৬-৭ মাসে আবাসন খাতে বিক্রির পরিমাণ ৬০% মতো কমেছে। একই সঙ্গে উদ্যোক্তা আরো ওই চাহিদা কম, প্রোডাকশন কম, আরো কমে গেছে। কি বলে যে রেভিনিউ লাস্ট 2 মাসে তো অনেক কম। সারা বছর একটা ফ্লো ছিল, মে জুন মাসে গিয়ে করোনার যে লকডাউন শুরু হয়ে তখন থেকে আবার কমে গেছে। গত অর্থবছরে ভোমরা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১,১২১ কোটি টাকা, তবে আয় হয়েছে মাত্র ৭৬০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আরও ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত ৫,৬৮,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৪৩ লাখের কাছাকাছি, আর আক্রান্ত ২০,২৯ লাখেরও বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৬৯,০০০ আর প্রাণহানি ৩২০ জন। একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে প্রাণ গেছে ১,৫৮৮ জনের। প্রাণহানির দিক থেকে ইন্দোনেশিয়ার পরই অবস্থান ব্রাজিলের। ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১,২৭৫ জনের। করোনার তৃতীয় ধাপে সংক্রমণে বিপর্যস্ত মিয়ানমার। শনিবার দেশটিতে শনাক্ত হয়েছে ৩,৫০০-এর বেশি মানুষ। মাত্র ২৪ ঘন্টায় আফগানিস্তানের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখলের দাবি তালেবানের। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারানজের পর জাওজান প্রদেশের রাজধানী শেরবারগানের নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। তবে এখনও শেরবারগানের সেনা ঘাঁটি ও বিমানবন্দরে চলছে লড়াই। শুক্রবার ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী নিমরোজ প্রদেশের রাজধানী জারানজ দখলে নেয় তালেবান। শনিবার নিয়ন্ত্রণে নেয় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের রাজধানী শেরবারগান শহর। এ নিয়ে প্রাদেশিক 2 রাজধানীর দখল হারালো আফগান বাহিনী। সেনা ঘাঁটি বাদে পুরো শেরবারগান শহর তালেবানের দখলে বলে জানান আঞ্চলিক কাউন্সিল প্রধান। এদিকে জাওজানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া জানান, শহরের বিমানবন্দর ঘিরে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি বাহিনী। শহরের একটি জেলখানা দখলের পর সেখান থেকে ছেড়ে দেওয়া হয় সব বন্দীদের। শেরবারগান সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দস্তমের শক্ত ঘাঁটি। তার সমর্থকেরা সেখানে তালেবানের বিরুদ্ধে লড়াই করছে। আফগানিস্তান জুড়ে তালিবানের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে 2টি রাজধানীর দখল হাতছাড়া হওয়া নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধাক্কা। দেশটির 421 জেলার 223টি তালেবানের দখলে বলে জানা গেছে। এদিকে দখল হারানোর শঙ্কায় আছে উত্তরাঞ্চলের কুন্দুজ ও দক্ষিণের লস্করগাহ। তালেবানকে পিছু হটাতে জোর তৎপরতা চালাচ্ছে আফগান সেনাবাহিনী। তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 1 মাসে প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। জাতিসংঘের হিসাবে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত 3 লাখের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সফরে অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া। চতুর্থ টি20তে টাইগারদের 3 উইকেটে হারিয়েছে ম্যাথিউ ওয়েডের দল। 105 রানের টার্গেটে 1 ওভার হাতে রেখে জিতে নেয় অজিরা। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা অজির লেগ স্পিনার মিচেল সোয়েপসন। কিছুক্ষণ আগে এই উইকেটে হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশ ব্যাটসম্যানেরা দেখলেন 1 ওভারে ক্রিস্টিয়ানের 5 ছক্কা। শ্রাবণে ছক্কা বৃষ্টিতে স্নাত বোলারটির নাম সাকিব আল হাসান। 105 রানের টার্গেটের ম্যাচ কার্যত এখানেই শেষ হয়ে যাবার কথা। তারপরও টাইগাররা যে ঘুরে দাঁড়ালো, তার পেছনে মুস্তাফিজের অবিশ্বাস্য বোলিং। কিন্তু এদিন যে অন্যরকম শপথ নিয়ে মাঠে নেমেছিলেন অ্যাস্টন এগার। পরিস্থিতির কারণে তার 27 রানের ইনিংসকে মনে হয়েছে অতিমানবীয়।
কৃপণের মতো মুস্তাফিজের 4 ওভার ব্যবহার করেছেন মাহমুদুল্লাহ। এক ধাপ এগিয়ে মহাকৃপণ ফিজ তা 4 ওভারে গুনেছেন 9 রান, ডট বল 17, উইকেট 2টা। কিন্তু বোলিংয়ে সাকিবের অন্যরকম 50-তে সর্বনাশ যে আগেই হয়ে গেছে। এক ওভার হাতে রেখে অজিদের আরাধ্য জয়। টাইগার কর্নারে তখন সন্তর্পণে ভাসছে শরীফুলের 2 ওভার অব্যবহৃত থেকে যাবার আক্ষেপ। ব্যাটসম্যানদের খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেখান থেকে শিক্ষা কতটা নেওয়া গেল সেটাই আলোচনার বিষয়। সেই মানদণ্ডে লেজে গোবরে একাকার ব্যাটসম্যানটির নাম সৌম্য সরকার। সিরিজে তার রান এখন ডিজিট আকারে রীতিমতো ট্রলের বিষয়। চতুর্থ ম্যাচেও পথ হারালেন পুরনো আসক্তিতে। হ্যাজেলউডের সুইংয়ের বিপরীতে মিড উইকেটে ভাসিয়ে মারতে গিয়ে আবারও ডুবলেন টাইগার ওপেনার। সৌম্যের মতোই ভুল থেকে শিক্ষা না নেয়ার পণ নাইমের। আগের বলে রিভিউতে বেঁচে যাওয়া এই টাইগার উইকেট দিয়ে এসেছেন পরের বলেই চড়া হতে গিয়ে। মোটের উপর ইনিংস বড় করতে না পারার পুরনো রোগ ফিরে এসেছে যেন মহামারী রূপে। মাঝারির বেশি কিছু করা যেন ভুলে গেছেন সাকিব। আগের ম্যাচের হিরো রিয়াদ আগে ভাগেই খেলে ফেললেন স্লগ সুইপ। সোয়েবসনের গুগলিতে সোহানের বিভ্রান্তি। দারুণ শুরুর পর ইনফর্ম আফিফ থেমেছেন 21-এ। শেষ দিকে মাহাদির ক্যামিওতে 100 ছাড়ালো পুঁজি। কেউ না চাইলেও চতুর্থ ম্যাচের কেন্দ্রীয় চরিত্র মিরপুরের উইকেট। ঘরের মাটিতে হারতে ভুলে যাওয়া টাইগার ডেরায় তেতোসা, আর স্বস্তির রাত মিরপুরে জিততে ভুলে যাওয়া অজিদের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ব্যর্থ সৌম্য সরকার। ব্যাটিংয়ে অন্যরাও ভালো করতে পারেননি, যার প্রভাব পড়েছে দলের উপর। সাকিবের 1 ওভারে ড্যান ক্রিস্টিয়ানের 5 ছক্কা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে। উইকেটটা আগের ম্যাচগুলোর চেয়ে কঠিন ছিল, জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। Again, this time is a little bit fuller and similar result. Out she... He's just humming around, scored 20 of 8 balls, back-to-back sixes as well. মিরপুরের উইকেটে রান করা যেন সবচেয়ে কঠিন কাজ। সিরিজ জুড়ে দুই দলে ব্যাটসম্যানরাই ভুগছেন, তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় সমালোচনায় সৌম্য সরকার। টানা 4 ম্যাচে ব্যর্থ হয়েছেন। টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আর সাকিবের ওই একটা ওভার হারের কারণ হয়ে থাকলো। বোলাররা আবারও ভালো করেছেন। এত কম রান নিয়েও ওদের 19 ওভার পর্যন্ত ব্যাট করাতে পেরেছি, আর 15 থেকে 20 রান করতে পারলে জয় আসতো। ক্রিস্টিয়ানের ওই 5 ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাকিব চ্যাম্পিয়ন বোলার, সে খুব ভালোভাবেই ফিরে আসবে। অবশেষে স্বস্তির জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ছোট্ট লক্ষ্য তাড়া করতে গিয়েও মহাবিপদে পড়েছিল দলটি। তবে শুরুর দিকে ক্রিস্টিয়ান আর শেষ দিকে অ্যাস্টন এগারের ব্যাটিংয়ে কষ্টার্জিত জয় পেয়েছে সফরকারীরা। তাই তো ম্যাচ শেষে অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন বোলারদের সাথে এ দু ব্যাটসম্যানকে। ক্রিস্টিয়ানের ওই ছক্কাগুলো ম্যাচ জয়ের বড় ভূমিকা রেখেছে। ওকে আগে ব্যাট করানো কাজে দিয়েছে। বোলাররাও ভালো করেছে। শেষ ম্যাচে কে খেলবে কে খেলবে না বলা কঠিন, তবে শেষ ম্যাচেও জয়ের জন্য বোলাররা বড় ভূমিকা পালন করবে। একটুর জন্য হাতছাড়া হয়েছে ম্যাচ, তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ দল, কারণ সিরিজ তো নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 21তম রাউন্ডের খেলায় আজ মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। 14 ম্যাচে 3 জয় 5 ড্রয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 11 নম্বরে আছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার চেয়ে 1 ধাপ এগিয়ে উত্তর বারিধারা। দুই দলের প্রথম দেখায় ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। গেল ম্যাচে আবাহনীকে 4-2 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মুক্তিযোদ্ধা। দলগত পারফরমেন্স জয়ের ধারা বজায় রাখতে চায় তারা। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন্স লেস্টার সিটি লন্ডনের ওয়েম্বলিতে কেলেচে ইহেনাচোর একমাত্র গোলে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল ব্রেন্ডন রজার্সের দল। গেল মৌসুমে দারুণ খেলা ইলকা গিন্দোয়ান শুরুতেই এগিয়ে নিতে পারত ম্যান সিটিকে। তার বাঁকানো ফ্রি কিক গোলে পরিণত হতে দেয়নি গোলকিপার কাসপের স্মাইকেল। বিরতির আগে সুযোগ আসে লেস্টার সিটিরও, কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল। নিশ্চিত ড্রয়ের দিকে গড়ানো ম্যাচ আসে নাটকীয়তা। 19 মিনিটে ডি বক্সে ফাউলের খেসারত দিতে হয় ম্যান সিটিকে।
জোরালো স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন কেলেচি ইহেনাচোকো। পেনাল্টির প্রতিবাদ করায় 2 খেলোয়াড়কে হলুদ কার্ড দেখায় রেফারি। ফ্রেঞ্চ লিগ 1-এর প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পিএসজি-এর। নেইমারবিহীন ম্যাচে নবাগত ট্রয়েসকে হারিয়েছে 2-1 গোলে। ঘরের মাঠে 20,000 দর্শকের উপস্থিতিতে নতুন দলের আবির্ভাবটা ছিল দুর্দান্ত। ম্যাচে 9 মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান ওয়ালিদ এল হাজ্জাম। কর্নার থেকে আসা বলকে দারুণ এক হেডে জালে জড়ান ফ্রেঞ্চ এই ফুটবলার। পিছিয়ে পড়েও ছন্দ ছাড়েনি পিএসজি। 10 মিনিটের পর দলকে সমতায় ফেরান নতুন রিক্রুট আশরাফ হাকিমি। উল্লাস শেষ হতে না হতেই 2 মিনিট পর দলকে লিড এনে দেন আর্জেন্টাইন মাইরো ইকার্তি। সমতায় ফেরার ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করে ট্রয়েস। শেষ দিকে স্বাগতিকরা চড়া হলেও স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আসেনি। অলিম্পিকের শেষ দিনে ম্যারাথনের স্বর্ণ জিতলেন কেনিয়ার এলিউড কিপচোগ। 2 ঘন্টা 8 মিনিট 38 সেকেন্ড সময় নেন এই অ্যাথলিট। 1980 সালের পর টানা 2 আসরে ম্যারাথনের টাইটেল ধরে রাখার কীর্তি কেনিয়ার এই অ্যাথলিটের, যেটা অলিম্পিক ইতিহাসে তৃতীয়। 2-এ থাকা নেদারল্যান্ডসের আবদিন ওগেইয়ের চেয়ে 1 মিনিট 20 সেকেন্ড আগেই ইতিহাস তৈরি করেন 36 বছর বয়সী এই অ্যাথলিট। ভবিষ্যতে প্রজন্মের জন্য তার এই রেকর্ডকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন এলিউড। আজ শেষ হচ্ছে টোকিও অলিম্পিক। পদক তালিকায় এখনও আধিপত্য ধরে রেখেছে চীন। 38 স্বর্ণ জয়ে আছে সবার উপরে। যুক্তরাষ্ট্রের দখলে 36টি স্বর্ণ। 15তম দিনে 400 মিটার রিলে আর বাস্কেটবলে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। মেয়েদের 10,000 মিটার দৌড়ে সেরা হয়ে টোকিওতে দ্বিতীয় স্বর্ণ জয় করেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। আর ভারতের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন নীরাজ চোপড়া। 5000 মিটারে স্বর্ণ জয়ের পর 10,000 মিটারকেও লক্ষ্য বানিয়েছিলেন নেদারল্যান্ডসের সিফান হাসান। 29 মিনিট 55.32 সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলে লক্ষ্য পূরণ করেছেন। মেয়েদের 400 মিটার রিলেতে সোনা জিতেছে ফেভারিট যুক্তরাষ্ট্র। সিডনি ম্যাকলাফলিন, অ্যালিসন ফেলিক্স, ডালিলা মোহাম্মদ ও আথিং মু অনেক বড় ব্যবধানে সোনা জিতে নিয়েছেন রিলেতে। এ নিয়ে ফেলিক্স অলিম্পিকে 7ম সোনা জিতে নিলেন। ক্যারিয়ারে 7 নম্বর সোনা জিতে নিয়েছেন সভেতলানা রোমাশিনা। রাশিয়ার আর্টিস্টিক সুইমিং দলের এই সদস্য সভেতলানা কলেসনিচেঙ্কোকে নিয়ে অনায়াসে সোনা জিতেছেন। এই ইভেন্টে রৌপ্য জিতেছে ইউক্রেন। অ্যাথলেটিক্সে ভারতকে ইতিহাসের প্রথম সোনা এনে দিয়েছেন নীরাজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ে নিজের দ্বিতীয় চেষ্টায় 87.58 মিটার দূরে পাঠিয়েছেন। তার এই থ্রো অনায়াসেই সোনা এনে দিয়েছে। টানা চতুর্থবার অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল। 5 পয়েন্টের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যে এবছর বসেছে অলিম্পিকের আসর। সংক্রমণ রোধে নানা নিষেধাজ্ঞা থাকায় দেখা নেই বিদেশি পর্যটকদের। এরপরও অলিম্পিক আয়োজনে নিজেদের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখছে না জাপান। বিশ্বের যে কয়টি দেশ নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বেশ যত্ন সহকারে সংরক্ষণ করে আসছে, জাপান তাদের মধ্যে অন্যতম। জাপানের প্রকৃতি তার অফুরন্ত ভান্ডার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। প্রতি বছরই জাপানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। করোনা মহামারীর মধ্যে আয়োজিত টোকিও অলিম্পিকে বিদেশি পর্যটকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও সেখানে ছোট্ট পরিসরে তুলে ধরা হয়েছে নিজস্ব সংস্কৃতি। শান্তির বার্তা দিতে প্রকৃতির কোনো বিকল্প নেই। অলিম্পিকের এই আসরে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপাশি আতিথেয়তা তুলে ধরতে প্রকৃতিকেই বেছে নিয়েছে জাপান। জাপানের ঐতিহ্যবাহী ফুল সাজানোর কৌশল ইকেবানার মাধ্যমে তুলে ধরা হয়েছে অলিম্পিক এবং প্যারালিম্পিকের লোগো। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বর্ণিল ফুল দিয়ে সাজানো হয়েছে অলিম্পিকের মিডিয়া সেন্টার। দৃষ্টি এড়ায় না জাপানের বিখ্যাত শিল্পকর্ম অরিগামি। ফুল লতাপাতার পাশাপাশি কাগজ দিয়ে তুলে ধরা হয়েছে অংশগ্রহণকারী দেশের পতাকাও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।